তো এই যে একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো সমস্যার সম্পর্কে আজকে জানতে পারলাম। ট্যুরিজম ইজ এ হিউজ পটেনশিয়াল সেক্টর। ট্যুরিজমকে নিয়ে ডোমেস্টিক বলেন, ইন্টারন্যাশনাল বলেন, রিজিওনাল বলেন, আমরা কোনো ধরনের গবেষণার কাজ করি নাই। এই মুহূর্তে আমার দেশে ইনক্লুসিভ এবং অ্যাক্সেসিবল কি আছে? সেটা সফট হতে পারে, হার্ড হতে পারে, ট্রেকিং হতে পারে, কাইকিং হতে পারে, সব কিছু আসলে বাংলাদেশে আছে। প্রাইভেট এবং পাবলিক এই যে আমাদের কানেক্টিভিটি না, এই জায়গাতেই আসলে অ্যাক্সেসিবিলিটি নাই। যে সমস্ত বিদেশি পর্যটকরা আমাদের এখানে আসে, ওরাই তো আমাদের শিক্ষাগুরু। সো আমি জানতে চাচ্ছিলাম ঠিক কোন কারণে এই গ্যাপটা তৈরি হচ্ছে যে আমাদের ইউথ পর্যন্ত এগুলো পাস হচ্ছে না। আপনি যে সাবজেক্টগুলো আইডেন্টিফাই করেন নাই, আইডেন্টিফাইয়ের কাজটা কিন্তু গভর্নমেন্টের। Assalamu alaikum everyone, and I welcome you all to our very special talk show, The Conversation With, in celebration of World Tourism Day. This is your host, Tasnuva Tabassum Hafsa. World Tourism Day, annually celebrated on 27 September, aims to raise awareness about tourism in cultural exchange, economic growth, and sustainable development. This day reminds us tourism is just not about travel, it's about connecting people, culture, and ideas across the world. Today, we'll explore how tourism serves as a bridge between nations. And also, we will see the exciting future of travel in this rapidly changing world. And to help us with that, we do not have one but two very special guests with us. And they are none other than Mr. Tawfiq Rahman, Chief Executive of Journey Plus, and MD Masood Hossain, Managing Director of the Bengal Tours Limited. So please welcome Mr. Tawfiq Rahman and MD Masood Hossain. Assalamu alaikum, sir. Assalamu alaikum, sir. It's my absolute pleasure to have you, both of you, together on this special day. তোমার শুরুতেই প্রশ্ন থাকবে তৌফিক স্যারের কাছে। এই বছর যেহেতু ওয়ার্ল্ড ট্যুরিজম ডে এর থিম কিন্তু আমরা জানি টেকসই উন্নয়নে পর্যটন, তো আমি জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই টেকসই উন্নয়নে পর্যটন ব্যাপারটা কিভাবে রিলেটেড, আপনি যদি আমাদের এই ব্যাপারে একটু ডিটেলসে বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে এই সংস্থাটার নাম ছিল UNWTO, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। গত বছর এসে এটা পরিবর্তিত হয়েছে UN ট্যুরিজম, মানে WTOটা নাই এই কারণে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে এটা কনফ্লিক্ট করতো। বাংলাদেশ 1980 সাল থেকে এই সংস্থার সদস্য, এবং 1980 সাল থেকেই বিশ্বব্যাপী বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে 27শে সেপ্টেম্বর। বাংলাদেশেও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস পালিত হবে। বিশ্ব পর্যটন দিবস পালনের উদ্দেশ্য হলো যে ওরা একটা নির্দিষ্ট থিমের উপর ভিত্তি করে প্রতি বছর এই বিশ্ব ট্যুরিজম ডে, যেটা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, এটা আবর্তিত হয়। এই বছর এটা আপনি বলেছেন, ইংলিশে হচ্ছে এটা ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ট্রান্সফরমেশন। পর্যটনের মাধ্যমে যে অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব, যে কর্মসংস্থান করা সম্ভব, যে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, এটা হচ্ছে 100% বৈদেশিক মুদ্রা খাত এবং পৃথিবীর সবচেয়ে বড় কর্মসংস্থান শিল্প। এর মাধ্যমে এলিভেটেড পভার্টি করা সম্ভব। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এর মাধ্যমে একটি দেশের উন্নত ভাবমূর্তি বিনির্মাণ করা যায়, পজিটিভ ইমেজ যেটাকে আমরা বলি। এই সব কিছুই হলো আসলে মুখের কথা, মানে মুখে আমরা বলি, সেমিনারে বলি, ভাষণে বলি, কিন্তু এবারের থিমটা হচ্ছে যে ট্রান্সফরমেশন। মানে এই টোটাল বিষয়টা হলো, প্রথম কথা হচ্ছে যে টেকসই হতে হবে, যেটা সাস্টেনেবল কথা আমরা বলেছেন। টেকসই মানে হচ্ছে যে কোনো জায়গায় এটার ব্যত্যয় চলবে না। আপনি সুন্দরবনে ট্যুর করতে গেলে সুন্দরবনের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেটা মেনেই করতে হবে, বনের কোনো ক্ষতি করা যাবে না। আপনি যদি কক্সবাজারে ভ্রমণ করেন তাহলে কক্সবাজারও ওভাবেই আপনাকে করতে হবে, অন্যকে ডিস্টার্ব করা যাবে না। তার মানে টোটাল বিষয়টাকে একটা রূপান্তর ঘটাতে হবে, মানে ট্রান্সফরমেশনের ভাঙা হচ্ছে এই টেকসই উন্নয়নটাকে রূপান্তর করতে হবে। কেন? সাস্টেনেবল করার জন্য এবং মানুষের উন্নয়ন করার জন্য। মানুষ মানে এখানে অনেকগুলি ফ্যাক্টর আছে। একটা হচ্ছে লোকাল কমিউনিটি, যেটাকে আমরা কমিউনিটি বেসড ট্যুরিজম বলি। আমরা যারা সুন্দরবনে যাব বা অন্যান্য জায়গায় যাব, আমাদের দায়িত্ব আছে, আমরা হয়তো ময়লাটা ফেলবো না, আমরা হচ্ছে পলিথিন ফেলবো না, তার মানে আমাদের একটা দায়িত্ব আছে। এবং আরেকটা হচ্ছে লোকাল অথরিটি, স্থানীয় যে সমস্ত প্রশাসন যারা আছে, যারা পলিসি মেক করে। তার মানে এই টোটাল সবাইকে নিয়ে আসলে রূপান্তরটা ঘটাতে হবে সাস্টেনেবলের জন্য, টেকসই পর্যটনটাকে অক্ষুণ্ণ রাখার জন্য। তো এটাই মোটামুটিভাবে এবারের বিশ্ব পর্যটন দিবসের স্লোগান, এবং আমি মনে করি যে বাংলাদেশের মতো একটি দেশের জন্য এটা একেবারে যথার্থ। এবং এটি সরকার,
পর্যটক, যারা ভোক্তা এবং যারা সার্ভিসটা দিয়ে থাকে, আমি মনে করি সবার জন্যই একটা অনুকরণীয় একটা মানে সাবজেক্ট। তো এই যে একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো সমস্যার সম্পর্কে আজকে জানতে পারলাম। তো আপনারা বলছেন আপনারা বিগত অনেক বছর ধরে এই ট্যুরিজম সেক্টরের সাথে কানেক্টেড আছেন, অনেকটা 30 থেকে 40 বছর এক্সপিরিয়েন্স, কিন্তু বারবারই কিন্তু বলতে হচ্ছে যে আজকের আমরা আগামীর ভবিষ্যৎ। তো ভবিষ্যতে কিন্তু অনেকটা এই জায়গাতে আমরাই লিডে থাকবো বলা যেতে পারে। তো আমি জানতে চাচ্ছিলাম আপনাদের এত বছর এক্সপিরিয়েন্সের পর আপনারা আগামী 10 বছরে ট্যুরিজমকে কোথায় দেখতে চান, এবং যদি আমাদের ইউথদের জন্য একটা সাজেশন থাকে যে আপনারা ইউথদেরকে এই জায়গায় দেখতে চান, কিংবা আপনারা চান যে আমরা ট্যুরিজমটা কীভাবে টেনে নিয়ে যাই, তো আমাদের এই ইউথ জেনারেশনের জন্য কি মেসেজ বা সাজেশন আপনাদের থাকবে? আমি যদি ইউথের কথা বলি, ইউথ হচ্ছে দ্য মেইন স্টেক অফ দ্য লোকাল সোর্সেস, একদম সিম্পল। আপনি কিন্তু এটার জন্য এই সোর্সটাকে ব্যবহার করার জন্য যে জিনিসটা সবচেয়ে আগে দরকার, সেটা হচ্ছে যে ইউথটাকে আপনার এডুকেটেড করতে হবে টুয়ার্ডস দ্য ট্যুরিজম। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি এদেরকে কীভাবে ব্যবহার করতে পারেন, সে কমিউনিটি বেসড ট্যুরিজম যদি আপনি করতে চান, দেন ইউ হ্যাভ টু ব্রিং দেম ইন দ্য মেইন স্ট্রিম, তাই না? আপনি যদি ধরেন কালচারাল ট্যুরিজম করতে চান, নেচার বেসড ট্যুরিজম করতে চান, এই সব ক্ষেত্রে কিন্তু ইউথের একটা বড় ধরনের ভূমিকা আছে, যে ইউথকে ছাড়া, তাদেরকে ট্রেন আপ করে নিয়ে ইউথকে ছাড়া আপনি কাজগুলো করতে পারবেন না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, দেখেন ইউথ এখন একটা মানে অনেক বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে বিকজ অফ দেয়ার গ্যাজেট কানেক্টিভিটি, তাই না? আমাদের আপরাইজিং যে আমরা দেখলাম আমাদের 24 সালে, তাই না, যে ইউথরা কী পরিমাণ শক্তিশালী হয়েছিল অ্যাজ বিকজ অফ দেয়ার কানেক্টিভিটিস, তাই না? ইউজিং অফ টেকনোলজি, তারা ডিজিটালি তারা এত বেশি আপগ্রেডেড হয়ে গেছে। এইটা যদি তারা ট্যুরিজমের ক্ষেত্রে ব্যবহার করতে পারে, এই প্ল্যাটফর্মটা যদি তারা লোকালি ট্যুরিজমের ক্ষেত্রে ব্যবহার করতে পারে না, তাহলে আপনার যে কোনো ধরনের অ্যাওয়ারনেস বলেন, ইউথ ক্যান আপনার শেয়ার উইথ দেয়ার কমিউনিটিস। আপনি যদি প্রমোশনের কথা বলেন, দে ক্যান মেক সাম কাইন্ড অফ অ্যাপস অ্যান্ড আপনার আপলোড করে দিতে পারে, তাই না? গভর্নমেন্টের সাথে ডায়ালগের কথা বলবেন, তারা তাদের রিকোয়ারমেন্টসগুলো বলতে পারে, যে তারা তাদের এলাকাতে কী ধরনের ট্যুরিজমটা চায়, তাই না? আপগ্রেডেড ট্যুরিজম, মডার্ন ট্যুরিজমটা কী হতে পারে, কিভাবে এই ট্যুরিজমটা তাদেরকে সাপোর্ট করতে পারে। সো কথায় কথায় যেহেতু বলছিলেন ইউথ চলে আসছে, ইউথ বলতে আমরা বলতে পারছি যে ভ্রমণপ্রিয় বাঙালিও কিন্তু এটার সাথে কানেক্টেড। তো আমি জানতে চাচ্ছিলাম এই মুহূর্তে আমার দেশে ইনক্লুসিভ এবং অ্যাক্সেসিবল কী আছে আমার এই ভ্রমণপ্রিয় বাঙালির জন্য? যদি ট্যুরিজম পয়েন্ট অফ ভিউতে বলি এবং একজন ট্যুরিজম প্র্যাকটিশনার হিসেবে একটা অভিজ্ঞতা নিয়ে যদি বলি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে দুইটা ট্যুরিজম প্রোডাক্ট নাই। একটা হচ্ছে মরুভূমি নাই, ডেজার্ট নাই প্রকৃতিগত কারণে, আরেকটা হচ্ছে আমাদের এখানে বরফ নাই, আইস নাই। এই দুটা ছাড়া বাংলাদেশের তো বটেই, পৃথিবীর যে সমস্ত প্রোডাক্ট মানে ট্যুরিজম প্রোডাক্ট আমরা চোখে দেখি, সেটা সফট হতে পারে, হার্ড হতে পারে, ট্রেকিং হতে পারে, কাইকিং হতে পারে, বেলুনিং হতে পারে, মানে হোয়াট নট, সব কিছু আসলে বাংলাদেশে আছে। প্রবলেমটা হলো যে এটাকে প্যাকেজিং করা হয়নি। প্যাকেজ করতে হবে তো আপনাকে, আপনার প্রোডাক্টগুলি তো র আছে না, সেটাকে প্যাকেজের একটা সুতায় গাঁথতে হবে, এটা হয়নি। এবং এটাকে মার্কেটিং করা হয়নি, প্রমোশন অ্যান্ড মার্কেটিং করা হয়নি, ব্র্যান্ডিং করা হয়নি। আমার কাছে যেটা মনে হয় যে কিছু কিছু জিনিস আছে, সেটা যদি ধরেন একেবারে অ্যাক্সেসিবলের কথা আমি যদি বলি, ধরেন আমরা যদি একটু লাস্ট মাইল কানেক্টিভিটি যেটা আমাকে বলি, অনেক অনেক জায়গায় সেটার একটা সমস্যা আমাদের এখনও আছে। রাস্তাঘাটের একটা সমস্যা আমাদের এখানে এখনও আছে। একজন ট্যুরিস্টের কমফোর্টের কথা যদি বলি, সেই জায়গাটা কিছু ঘাটতি অবশ্যই আছে। ধরেন একজন হুইল চেয়ারের একজন প্যাসেঞ্জার আসবে, তাকে আসলে সার্ভিসটা দেওয়ার মতো র্যাম্পিংগুলি আমাদের সব জায়গায় নাই। সেটা এয়ারপোর্ট থেকে শুরু করে নিয়ে, হোটেলগুলি থেকে শুরু করে নিয়ে একদম সাইড স্পট পর্যন্ত সেই জায়গাটা নাই। সেই জায়গাটার মধ্যে আমাদের কাজ করার আছে। আমরা এখনও ওই মেইন স্ট্রিম ট্যুরিজমটা নিয়ে আছি। আমরা আসলে স্পেশালাইজড বা নিশ ট্যুরিজমের ওই লেভেলে এখনো পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। আর আরেকটা জিনিস হচ্ছে যে, আরেকটা বড় সমস্যা হলো আমাদের এখানে যে আপনার গভর্নমেন্ট, সরকারের প্রতিটি দেশের ট্যুরিজম উন্নয়নে একটা বড় ভূমিকা থাকে। সরকারেরও কাজ হচ্ছে মার্কেটিং, প্রমোশন, ব্র্যান্ডিং, ইভেন ধরেন রাস্তাঘাটের উন্নয়ন, ইউটিলিটিস, ফ্যাসিলিটিস যেগুলি আমরা বলি, কানেক্টিভিটি, সব কিছুতে আসলে সরকারের একটা
বড় ভূমিকা থাকে। আপনি উন্নত দেশগুলি যারা এই জায়গায় এগিয়েছে, আমি খুব ইউরোপ আমেরিকার দেশের দিকে নাই তাকাই, আমি আমার প্রতিবেশী দেশের দিকে যদি শ্রীলঙ্কায় দিয়ে শুরু করি, 2022 সালে শ্রীলঙ্কায় যে ঘটনাটা ঘটেছিল, বাংলাদেশে 2024 একই ঘটনা ঘটেছিল। কিন্তু দেখেন শ্রীলঙ্কা শুধুমাত্র ট্যুরিজমটাকে অ্যাজ এ টুল হিসেবে ইউজ করে শ্রীলঙ্কা এখন কোথায় চলে গেছে, মানে একটা দেশ যেটা একেবারে দেউলিয়া হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে সে এখন একেবারে ঘুরে দাঁড়িয়েছে বিকজ অফ ট্যুরিজম। নেপালের মতো একটা দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, ইকোনমিক্যালি আমাদের চেয়ে অনেক গরিব একটা দেশ অর্থনৈতিকভাবে, কিন্তু পর্যটনের দৃষ্টিকোণ থেকে ওরা অনেক বেশি রিচ আমাদের থেকে। ভুটান এমন একটা ছোট একটা দেশ, সারা বছর হয়তো ওখানে 10-15 হাজার টুরিস্ট আসে, কিন্তু ওরা যেভাবে শোকেসিং করে ওদের প্রোডাক্টকে, আমাদের এই জায়গাটার মধ্যে সরকারি লেভেলে প্রায়োরিটি যদি আমরা নির্ধারণ করি সেই জায়গাটা অনেক অনেক পেছনে আমরা আছি। তো এখানে একটা আমাদের বড় গ্যাপ আছে। আমি মনে করি যে সরকারের শীর্ষ মহল থেকে আসলে পর্যটনের ব্যাপারে সাপোর্টটা দেওয়া দরকার। তাহলেই আসলে আপনি যে কোশ্চেনটা করলেন যে সব জায়গার মধ্যে ট্যুরিজম এবং অ্যাক্সেসিবিলিটি বা অ্যাক্সেসিবল যে জিনিসটা হবে, সেই গ্যাপটা মানে হিউজ আমাদের এখানে একটা গ্যাপ রয়ে গেছে। কিন্তু আমি মনে করি যে এটা হলো আসলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের বিষয়। যখন আপনার ডিমান্ড থাকবে, সাপ্লাই চ্যানেলটা অটোমেটিকভাবে আসলে চলে আসবে। তো এগুলি আসলে হয়ে যাবে, এগুলি নিয়ে খুব সমস্যা আমি দেখি না। আমি খালি আশা করি যে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে যে সমস্ত ইনবাউন্ড ট্যুরিস্টরা, বিদেশি ট্যুরিস্টরা আমাদের এখানে আসে, তারা বা তাদেরকে যে একেবারে শতভাগ আমরা অ্যাক্সেসিবল সার্ভিস দিতে পারি বিষয়টা তা না, কিন্তু তারপর কিন্তু তাদের কোনো কমপ্লেন নেই, দুঃখ নাই, কারণ তারা জানে যে এখানে আসলে হয়তো ওই ইউরোপ আমেরিকার সার্ভিসটা পাবে না, কিন্তু মিনিমাম একটা বেসিক সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার, সুপারস্ট্রাকচার, ফ্যাসিলিটিস আমাদের দেওয়া দরকার। সেই জায়গাটা আমি মনে করি যে এখন পর্যন্ত সরকারি দিক দিয়ে আমরা একটা গ্যাপ লক্ষ্য করি। কিন্তু যেহেতু বিশ্ব পর্যটন দিবস আসছে এবং পর্যটন দিবসে আসলেই আমরা একটু সরব হই, আমরা একটু কথাবার্তা বেশি বলি, তো আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমি যারা আমাদের এই সরকারি লেভেলে যারা দেখছেন তাদেরকে আমি বলবো যে একটু সরকারি যে সাপোর্টগুলি আছে সেগুলি যেন একটু বাড়ানো হয়। প্রাইভেট এবং পাবলিক এই যে আমাদের কানেক্টিভিটি না, এই জায়গাতেই আসলে অ্যাক্সেসিবিলিটি নাই। গভর্নমেন্ট বুঝতেই পারছে না যে আসলে ট্যুরিজমটাকে কোথায় নিয়ে যাওয়া দরকার, কীভাবে নেওয়া সম্ভব। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে গার্মেন্টসের যে ক্রাইসিসটা হলো না ইউএসের সাথে আমাদের, মানে তহিবা আমার সাথে শুল্ক নিয়ে, আপনি দেখেন এই যে আমরা মানে দীর্ঘ কয়েক মাস বেগিংয়ের পরে আমরা ট্যাক্সটাকে 19% নিয়ে আসতাম। আজকে যদি আমার ট্যুরিজম সেক্টরটাকে গভর্নমেন্ট এমফ্যাসিস দিত, আমার কিন্তু এই আপনার এটা করার দরকার ছিল না, তাই না? একটা মানে ইন্ডাস্ট্রির উপরে যেহেতু গভর্নমেন্ট নির্ভরশীল, যে কারণে আজকে আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। অথচ আপনি দেখেন ট্যুরিজম তো গার্মেন্টসের চেয়ে তো কম না, কিন্তু আপনি তো এটার প্রতি কখনোই কোনো ধরনের নজর দেন নেই, তাই না? এবং এই জায়গাগুলো বোঝাতে পারছি না, এই জায়গাতেই আমাদের সবচেয়ে বড় অ্যাক্সেসিবিলিটির প্রবলেম রয়ে গেছে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর সার্ভিসও, যারা সার্ভিস পিপল যারা আছে, প্র্যাকটিশনার যারা আছে। তো এই যে থিমটা দেখছিলাম আমরা, টেকসই উন্নয়নের পর্যটন, তো টেকসই শব্দটা আসলে কিন্তু অনেকটা আমাদের ইকোনমিক রিলেটেড কোয়েশ্চেনটাও চলে আসে। তো আমি জানতে চাচ্ছিলাম যে ট্যুরিজমটা কীভাবে আমাদেরকে ইকোনমিক্যালি ডেভেলপ করতে কন্ট্রিবিউট করছে। এটা হতে পারে আমাদের ক্ষেত্রে, কিংবা যারা একটু লেস ডেভেলপ কান্ট্রি, সেই ক্ষেত্রে ট্যুরিজমটা কীভাবে কন্ট্রিবিউট করছে ডেভেলপ করার। এই যে তৌফিক ভাই আপনাকে একটু উদাহরণ দিল না শ্রীলঙ্কার কথা, সেম আপনি দেখেন মালদ্বীপ, ডিপেন্ডিং অন ট্যুরিজম 100%. What is happening in Nepal? Depending on tourism. What is happening in Philippines and Thailand? তাই না? ইন্দোনেশিয়া। আমরা পারিনি। আপনি দেখেন, আমি যদি ভুল না করে থাকি, আপনার জব রিপ্লেসমেন্ট বা জবের হিসাব যদি আসেন, খুব সম্ভবত 2024 সালে 3.57 মিলিয়ন জব প্রোভাইড করছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে। 2025 সালে এটা হবে হচ্ছে 371 মিলিয়ন। এটা হচ্ছে জব। আপনি যদি রেভিনিউর কথা বলেন, যে রেভিনিউটা 2025 সালের আপনার হিসাব করা হচ্ছে ইউএন থেকে, UNWTO থেকে, সেটা হচ্ছে 988 বিলিয়ন। এইটা 2030 সালে বাই 2030 এটা হবে 1.4 ট্রিলিয়ন। আপনি কক্সবাজারের কথা চিন্তা করেন, কক্সবাজার আজ থেকে 20 বছর আগে কী ছিল? এটা কিন্তু ট্যুরিজমের জন্যই হয়েছে। সেন্ট মার্টিনে কী ছিল, শ্রীমঙ্গলে কী ছিল, তাই না? তো এই ট্যুরিজমটা যেখানে যায়, এবং সেটা যদি পরিকল্পিত, নিশ্চয়ই আপনি সেটাও জিজ্ঞেস করবেন পরবর্তীতে, পরিকল্পিত পর্যটন যদি করা যায়, তাহলে একটা জাতিগোষ্ঠীকে একটা মাত্র সেক্টর দিয়ে বদলে দেওয়া সম্ভব। আমরা যে কথাটা সবসময় বলি
বাংলাদেশের অর্থনীতি বদলে দিতে পারে সুন্দরবন। আপনি বিশ্বাস করেন আর না করেন, পৃথিবীতে এইরকম জঙ্গল একটাই আছে আমাজনের পরে। আমাজনের ক্যারেক্টারিস্টিক ভিন্ন, সুন্দরবনের ক্যারেক্টারিস্টিক ভিন্ন, কিন্তু একমাত্র সুন্দরবন বাংলাদেশের অর্থনীতি বদলে দিতে পারে। আপনার অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো প্রোডাক্ট দরকার নেই। কিন্তু আমরা কি সেই সুন্দরবনের ট্যুরিজমের জন্য চেষ্টা করছি? অদ্যাবধি করেছি? করি নেই। তো সে কারণে যে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কী করতে চাচ্ছেন, আপনি কোন ডেস্টিনেশনটাকে পরিবর্তন করতে চান, কী ধরনের পর্যটন দিয়ে। হিল ট্র্যাকটা আজকে যে কানেক্টিভিটিটা তৈরি হয়েছে, এটা কিন্তু ট্যুরিজমের জন্য, নট অনলি ফর দ্য সিকিউরিটিস, দেয়ার আর সাম আদার পারপাস ইজ ট্যুরিজম। এবং ওই ইন্ডিজিনিয়াস গ্রুপ অফ পিপলসগুলোর মধ্যে যে আপনার ব্যবসা আসছে, আজকে তাদের লাইফস্টাইল পরিবর্তন হয়েছে, তারা আজকে লেখাপড়া শিখছে কানেক্টিভিটির কারণে, তাই না? আপনি অন্যান্য ডেস্টিনেশনগুলো কিন্তু একইভাবে হচ্ছে। সুতরাং পর্যটন যদি সত্যিকার অর্থে যদি আপনি পরিকল্পিত পর্যটন করতে পারেন, যে কোনো ডেস্টিনেশন পরিবর্তন করে দিতে সম্ভব। পর্যটনই পারে এই কাজটা করতে। আরেকটা জিনিস আমি বলি এটার সাথে, সেটা হচ্ছে যে ওই যে বললে যে মেন্টালিটি, মানে মানসিকতার আসলে উন্নয়ন ঘটানো দরকার, এটা একটা বিষয় আছে। আরেকটা জিনিস হচ্ছে যে ট্যুরিজমটা হলো এমন একটা সাবজেক্ট যেটার মধ্যে বিজ্ঞান আছে, এটার মধ্যে বাণিজ্য আছে, তার মানে ইটস এ কমার্স, মানে ইটস এ সায়েন্স, ইটস এ কমার্স, এবং ডেফিনেটলি ইটস এন আর্ট। এটা একটা ক্রিয়েটিভ একটা জায়গা, ঠিক আছে? তো একটা মাধ্যমে আপনি সায়েন্স, আর্টস, কমার্স তিনটা জিনিস পেয়ে যাচ্ছেন। সুতরাং জিনিসটা আসলে অনেক গভীরে, এত সহজ না। মানে বাংলাদেশে সুন্দর, সুন্দরবন সুন্দর, কক্সবাজার লম্বা বিচ, রাঙ্গামাটি খুব সুন্দর, এতটুকু বলে যদি আমরা ছেড়ে দেই, তাহলে আসলে ট্যুরিজমের 1% আসলে আমরা ঢুকতে পারছি না। এটা নাম্বার 1। নাম্বার 2, এই যে আজকে এতগুলি কথা আমরা বলছি, ট্যুরিজমের ট্রান্সফরমেশন, টেকসই, হাবিজাবি অনেকগুলি কথা বলছি, এই টেকসই উন্নয়ন, এই সমস্ত কিছুর কাজগুলি মাধ্যমে যে রূপান্তরটা আমরা ঘটাতে চাচ্ছি, তার মানে হলো আলটিমেটলি প্রতিটা দেশের একটা টার্গেট হচ্ছে ফরেন এক্সচেঞ্জ আর্ন করা, প্রতিটা দেশের একটা টার্গেট হচ্ছে হিউজ এমপ্লয়মেন্ট। বাংলাদেশের মতো একটা দেশে তো আমাদের এমপ্লয়মেন্ট একটা বড় সমস্যা। প্রতিটা দেশ কিন্তু তার উন্নত একটা ভাবমূর্তি করতে চায়, এবং প্রতিটা দেশ কিন্তু পভার্টি এলিভেশন করতে চায়, যেটা এসডিজিতেও আছে। আপনি যদি এসডিজির 17টা গোলের কথা বলেন, এখানের মধ্যে অন্ততপক্ষে 7-8টা ডিরেক্টলি ট্যুরিজমের সাথে রিলেটেড। প্রথমটাই ধরেন নো পভার্টি, আমরা তো পভার্টি আসলে চাই না। তো এই পভার্টি চাই না, এটা টুলটা কী হবে? ট্যুরিজম। আমাদের প্রবলেমটা হলো আমরা খুব বেশি মাত্রায় ডোমেস্টিক নির্ভর। এটার কারণটা কি জানেন? কারণটা হলো আমার দুই পাশে দুইটা বড় দেশ আছে, একটা হলো ভারত, একটা হচ্ছে চায়না। ভারত এমন একটা দেশ যার পেটের ভিতরে বাংলাদেশের মতো হয়তো 20-25টা দেশ ঢুকে যাবে। চায়নার কথা তো আরো বড়। ফলে ভারত তার নিজের দেশের ডোমেস্টিকটা এত বেশি বড়, বা চায়নাতে তার নিজের দেশের ডোমেস্টিকটা এত বেশি বড়, আমাদের মাথায় সবসময় কাজ করে যে বোধহয় বাংলাদেশের ক্ষেত্রে ডোমেস্টিক ট্যুরিজমটা হবে মেন টুল। আপনি দেখেন ডোমেস্টিক ট্যুরিজম কিন্তু বাংলাদেশে এত বেশি মাত্রায় হচ্ছে, পরিসংখ্যান বলে যে প্রতি বছর নাকি 1 থেকে 2 কোটি মানুষ ডোমেস্টিক্যালি বাংলাদেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ডোমেস্টিক ট্যুরিজমটা তো এখন যেটা হয়েছে যে একটা কন্ট্রোল পর্যায়ে আপনাকে নিয়ে যেতে হবে, ক্যারিং ক্যাপাসিটি নিয়ে যেতে হবে। আপনি ঈদ মৌসুমে বা ছুটি ছাটায় কক্সবাজারের টোটাল রুম আছে 1.5 লক্ষ, প্রতি রাত্রে 1.5 লক্ষ মানুষ কক্সবাজারের যে টোটাল রুম, একেবারে গেস্ট হাউস থেকে শুরু করে 5 স্টার পর্যন্ত সেখানে থাকতে পারে। আমরা এমনও জানি যে 3 লক্ষ, 3.5 লক্ষ, 4 লক্ষ যায়। তাহলে এই যে আজ এবারে যে থিম সাস্টেনেবিলিটি, এটা কি সাস্টেন হলো? টেকসই হলো? 1.5 লক্ষ মানুষ রুম পাবে, বাকি 1.5 লক্ষ কি করবে? তারা বিচে ঘুমায়, তারা হোটেলের লবিতে ঘুমায়, তারা গাড়িতে ঘুমায়, কিংবা তারা চলে যায়। এটা তো সাস্টেনেবিলিটি হলো না। আমাদের প্রবলেমটা হলো ওই যে ডোমেস্টিকটা বলতে গিয়ে ইন্টারন্যাশনালটাকে আমরা হারিয়ে ফেলি। আমরা ভাবি না, যেটা মাসুদ ভাই বললো যে গার্মেন্টসের বিকল্প হতে পারে। আচ্ছা, একটা জিনিস ভাবেন তো, মানে আমরা ইমাজিন করি যে গার্মেন্টস, আরএমজি বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি খাত, তাই তো? যদিও এটা নিয়ে একটা ঝামেলা আছে, যে ওই যে যেটা মাসুদ ভাই বলছিলেন যে পৃথিবীর অনেক দেশ আছে যাদের রফতানি খাত যদি একটা যদি হয়, এবং ওটা যদি একসময় যদি ভেঙে পড়ে, টোটাল দেশটা ভেঙে পড়ে। আমরা নাইজেরিয়ার অবস্থা জানি, হ্যাঁ, আমরা ল্যাটিন আমেরিকার অনেক দেশ আছে যারা অনেক বেশি মিনারেল সমৃদ্ধ, ওটা যখন একটা পতন ঘটে পুরোটা কিন্তু ঘটছে। আমাদের প্রবলেমটা হলো আমরা ইন্টারন্যাশনাল ট্যুরিজমটাকে আর ডোমেস্টিক ট্যুরিজমটাকে আমি বলবো যে মুখোমুখি দাঁড় করিয়ে দিই। আজকে 14 বছর 15 বছর পরে আপনি খবর নেন আজকে সিগাল হোটেলের ভোক্তা কারা, দেখবেন যে 99.99% হচ্ছে বাংলাদেশি মানুষ। তার মানে আপনার প্রোডাক্টটা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়, একটা পর্যায়ে গিয়ে সেটা ডোমেস্টিক পিপলরাই কিন্তু অ্যাকসেপ্ট করে। কিন্তু আপনার প্রোডাক্টটা যদি ডোমেস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে তৈরি হয়, সেখানে হয়তো ইন্টারন্যাশনাল ট্যুরিজমরা নাও থাকতে পারে। এখন আপনার প্রোডাক্টটা হাই এন্ড প্রোডাক্ট একটু হাই এন্ড না হওয়ার কারণে
যে ডোমেস্টিক পিপলগুলি এখন ধরেন এই যে কক্সবাজারে থাকে বা শ্রীমঙ্গলে থাকে বা ঢাকার আশেপাশে গাজীপুরের রিসোর্টগুলিতে থাকে, না হলে ওরা হয়তো ইন্ডিয়া চলে যেত, থাইল্যান্ড চলে যেত, শ্রীলঙ্কা চলে যেত, মালয়েশিয়া চলে যেত, তাই না? তো আমি বলতে চাচ্ছি যে ধরেন এই যে ডোমেস্টিক আরএনজি সেক্টরটা, বাংলাদেশে একটা বড় অভ্যন্তরীণ বাজার আছে না আমাদের তো 18 কোটির মানুষ, আমাদের তো পোশাক কাপড় সবই লাগে। যারা এখানে ইন্টারন্যাশনালি এই কাপড়গুলি রফতানি করে, তারা যদি ওইটা রফতানি না করে ওইটা যদি শুধুমাত্র আমাদের ডোমেস্টিক পিপলদের জন্য যদি করা হতো সমস্ত গার্মেন্টসটা, তাহলে বাংলাদেশের কি অবস্থাটা হতো, রেমিটেন্সের কি অবস্থাটা হতো? যে গার্মেন্টস এখন শুধু ডোমেস্টিক্যালি পাওয়া যাবে, এটা ইন্টারন্যাশনালি পাওয়া যাবে না। তো সেই মডেলটা বাংলাদেশে কিন্তু চিন্তা করেন না কেন? আপনি কেন ভাবেন না যে যদি ডোমেস্টিক মধ্যে আমরা যদি আঁকড়ে থাকি, তাহলে ওই যে আরএমজির মতো ইন্টারন্যাশনাল বিলিয়ন, এখন প্রবলেমটা হলো ওখানে তো বিলিয়ন বিলিয়ন ডলার আর্ন হয়, আমার এখানে তো ধরেন সব কিছু মিলে হয়তো 100 কোটি টাকা আর্ন হয় বা 200 কোটি টাকা আর্ন হয়, যেটা ইজ এ স্মল। কিন্তু 100 কোটি কি তো 1000 কোটি করা সম্ভব, 10,000 কোটি করা সম্ভব, 1 লাখ কোটি করা সম্ভব। আপনি ট্যুরিজমটাকে এখনো একটা এন্টারটেইনমেন্টের মাধ্যম ভাবেন, আরএমজির মতো আপনি ট্যুরিজমটাকে এখনো বিজনেস মডেলে ভাবতে পারছেন না, ব্যবসা ভাবতে পারছেন না। তো যতক্ষণ পর্যন্ত না ট্যুরিজমটাকে এন্টারটেইনমেন্টের খোলসের বাইরে এসে আমরা ব্যবসা হিসেবে না মানে জানতে পারবো বা মননে চেঞ্জেসটা না আনতে পারবো, ততদিন পর্যন্ত আসলে এই জাতীয় টকশোই আমাদের করতে হবে। পৃথিবীর সব দেশে ইনবাউন্ড ট্যুরিজমটাকে ইন্ডাস্ট্রি ব্যাকবোন ধরা হয়। কারণটা হচ্ছে ও বৈদেশিক মুদ্রা আনে, যেটা আপনার ইন্ডাস্ট্রির জন্য সাংঘাতিকভাবে দরকার। আর আমাদের এখানে আমরা এটা চিন্তাই করি না যে ট্যুরিজমে কি আবার ব্যাকবোন আছে, ওর কি হার্ট আছে, ওর কি আপনার স্টোমাক আছে, এটা আমরা চিন্তা করি না। ওই যে তহিবা যে কথাগুলো বলছিল না, যতদিন পর্যন্ত আপনি আপনার ওই যে ফরমেশনটা চেঞ্জ না করবেন, মাইন্ডসেটটা যতদিন পর্যন্ত না হবে ততদিন নলেজ। হ্যাঁ, আমাদের পেছনে 35 থেকে 40 বছরের একটা এক্সপেরিয়েন্স আছে। এক্সপেরিয়েন্সটা আমরা কোথায় গেইন করেছি? রাস্তার থেকে হোঁচট খেতে খেতে। এবং যে সমস্ত বিদেশি পর্যটকরা আমাদের এখানে আসে, ওরাই তো আমাদের গুরু, ওরাই তো আমাদের শিক্ষাগুরু। আমি আর মাসুদ ভাই যে কথাগুলি বলছি, আপনি ধরে নেবেন যে 90% কথা হচ্ছে আমরা কোনো বিদেশি পর্যটক বাংলাদেশে এসে বাংলাদেশকে ভালোবেসে ওরাই এই কথাগুলি বলে গেছে। রাইট। সুতরাং এগুলি একটাও কেন আমার নিজের কথা না, আমাদের নিজের কথা না, এটা একটা বিদেশি পর্যটক যে বাংলাদেশে বেড়াতে এসে সে কিভাবে বাংলাদেশকে দেখতে চায় এবং আমাদের মাধ্যমে কিভাবে দেখাতে চায়, এই কথাগুলি আমরা বলার চেষ্টা করছি। কিন্তু সেইটা তো একটা অভিজ্ঞতার বিষয়। আপনি 35 বছর 40 বছরের অভিজ্ঞ একজন মানুষের সামনে 6 মাস আর 1 বছরের অভিজ্ঞতা সম্পর্কে একজন মানুষকে কি করে মেলাবেন আপনি? সো আপনি যে ইউথ নিয়ে বলছিলেন, সো ইউথের সাথে কিন্তু ট্যুরিজম ব্যাপারটা পুরোপুরি কানেক্টেড হয়ে থাকে। কিন্তু আমরা যখন আজকের ইউথ, আমরা আগামী দিনের ভবিষ্যৎ বলছি, কিন্তু আমরা কিন্তু ট্যুরিজমের ব্যাপারটা সম্পর্কে সম্পূর্ণ সন্দিহান। এই যে আমরা ট্যুরিজমে যাওয়ার ফলে আমরা জিনিসটাকে কিন্তু এখন একটা এন্টারটেইনমেন্ট পারপাস হিসেবে দেখি। আমাদের ট্যুরে যাওয়ার ফলে এটার কী ইম্প্যাক্ট পড়ছে, আমরা কিন্তু সেই ব্যাপারেও অনেকটা সন্দিহান হয়ে আছি। সো আমি জানতে চাচ্ছিলাম ঠিক কোন কারণে এই গ্যাপটা তৈরি হচ্ছে যে আমাদের ইউথ পর্যন্ত এগুলো পাস হচ্ছে না? ভেরি সিম্পল, অ্যাওয়ারনেস, ট্যুরিজম এডুকেশন। সেটার জন্য তো গভর্নমেন্টকে কাজ করতে হবে, তাই না? আপনি দেখেন, আমরা এর আগে বহুবার বিভিন্নভাবে এই জিনিসগুলো আলোচনা করছি। সে মনে করেন আপনি কক্সবাজারের কথা বলেন, কক্সবাজারে যারা লোকাল রেসিডেন্টস যারা আছে তারা কী ধরনের প্রবলেমগুলো ফেস করছে। তারা যখন সিজনে আপনার আলুর কেজি 100 টাকা, সামুদ্রিক 1 কেজি মাছের দাম যেটা ঢাকাতে 300 টাকা সেটা ওইখানে 2000 টাকা, ঠিক আছে? রিক্সা ভাড়া বেড়ে যাচ্ছে, বাস ভাড়া বেড়ে যাচ্ছে না? আচ্ছা, এই জায়গাটাতে আপনি যেটা বললেন যে ইয়ুথ যারা আছে বা নেক্সট জেনারেশন যারা আছে তারা কীভাবে কাজ করতে পারে, আপনি যে সাবজেক্টগুলো আইডেন্টিফাই করেন না, আইডেন্টিফাইয়ের কাজটা কিন্তু গভর্নমেন্টের, এই আইডেন্টিফাইয়ের কাজটা কিন্তু ইয়ুথের না, আপনার না, তাই না? আপনি তো কোনো, যে কথাটা এর আগেও আমি একদিন মনে বলেছিলাম আপনাকে, যে আমি তো ট্যুরিজমকে নিয়ে ডোমেস্টিক বলেন, ইন্টারন্যাশনাল বলেন, রিজিওনাল বলেন, আমরা কোনো ধরনের গবেষণার কাজ করি নাই যে আমরা কোথায় কি করতে পারি। আমরা এর আগে বহুবার আলোচনা করেছি যে পাহাড়পুর যে জায়গাটাতে অবস্থিত, সেই পাহাড়পুরের আশেপাশে যে মানুষগুলো বসবাস করে তাদের মধ্যে পাহাড়পুরের বিষয়টাকে তাদের মগজে ঢুকাতে হবে যে পাহাড়পুরটা কি, এই পাহাড়পুর তার পরিবেশ, তার কমিউনিটি, ওই এলাকাটাতে কি পরিবর্তন আনতে পারে। সেটা অর্থনৈতিক হতে পারে, সেটা সামাজিক হতে পারে, সেটা তার আপনার কি বলে ব্যবসায়িক হতে পারে, তার আপনার কালচারাল হতে পারে, এটা কি পরিবর্তন আনতে পারে। আমরা সুন্দরবনে একই কথা বলছি, ইউএনডিপি এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমার নিজের
পার্সোনাল অনেকগুলো আলোচনা হয়েছে, সেখানেই বলেছিলাম যে আপনারা সুন্দরবন সুরক্ষার জন্য স্টুডেন্ট ব্রিগেড তৈরি করেন, এবং এই স্টুডেন্ট ব্রিগেডটা তৈরি হবে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত। এরাই হবে সুন্দরবনের রক্ষক। নেক্সট জেনারেশনের কথা বলছিলাম, তো আমি ইয়তের কথা বলছিলাম যে যারা এটাকে ক্যারি আউট করবে, তাই না? কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যে আমরা তো এই কাজগুলো করতে পারিনি। তৌফিক ভাই একদম শুরুতে যে কথাটা বলছিল যে আমরা তো আসলে ট্যুরিজমকে ওইভাবে প্রায়োরিটাইজ করি নেই। ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার হয়েছে 1999-এ খুব সম্ভবত, না? ঠিক আছে, প্রথমটা। আচ্ছা, এরপরে এটাকে আপনি প্রায়োরিটি সেক্টর করলেন, ট্রাস্ট সেক্টর ডিক্লেয়ার করলেন। কিন্তু দেখেন, একটা ইন্ডাস্ট্রিকে প্রায়োরিটি সেক্টর ডিক্লেয়ার করার পরে যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা, তা কিছু কি আমরা পেলাম? কোনো ধরনের কিছুই কিন্তু আমরা পাইনি। তার মানে ট্যুরিজমের আমরা শুধু এই মানে একই কথা আবার আসছে যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে আমরা আলোচনা করি বা বিভিন্ন সভা সেমিনারে আমরা ট্যুরিজমকে নিয়ে আলোচনা করি, কিন্তু এইটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য যে কাজগুলো আমাকে করতে হবে সেই কাজগুলো কিন্তু আমরা অদ্যাবধি শুরুই করি নাই। ট্যুরিজম এডুকেশনটা কিন্তু আমরা কোথাও নিয়ে যেতে পারি নাই। এটার সাস্টেনেবল কীভাবে করবো সেটাও কিন্তু আমরা কারোর কাছে বলি নাই। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই এখানে। সে আমাদের এই যে লাউয়াসারা ফরেস্ট যেটা, ঠিক আছে, সেখানে ইউএনডিপি ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিংয়ে আমরা ট্রেল তৈরি করলাম, লোকাল গাইড তৈরি করলাম। আলটিমেটলি এটা কি সাস্টেনেবল একটা প্রজেক্ট বলবেন? এটা কিন্তু সাস্টেন করে নাই। কেন করে নাই? সমস্যাটা হয়ে গেছে লোকাল লোকজন যাদেরকে আমরা ইনভলভ করেছিলাম তাদেরকে আমরা তো ধরে রাখি না। একবার 1 মাসের ট্রেনিং করে দিয়ে আমরা ছেড়ে দিয়েছি। ওদেরকে যে আপনার রেগুলার আপনার গাইডিংয়ের মধ্যে রাখতে হবে, তাদের অ্যাওয়ারনেসটাকে রাখতে হবে, তাদের নলেজটাকে ডেভেলপ করতে হবে, ওই এলাকায় নতুন গাইড তৈরি করতে হবে, সে কাজটা তো আমি করিনি। আজ থেকে 15 বছর আগে লাউয়াছড়াতে আমি 30 জন গাইড তৈরি করেছিলাম। সেই গাইডের বয়স আজকে 40 বছর 50 বছর, কিন্তু আমি তো নতুন গাইড তৈরি করিনি সেখানে। সুন্দরবনে আজকে 100টা জাহাজ চলে, সেই 100টা জাহাজে কাজ করার জন্য আমার যে ওয়ার্কফোর্স দরকার আমি তো সেটা তৈরি করি নেই। তো এই জিনিসগুলো তো আসলে পরিকল্পনা ছাড়া এইভাবে করে তো আসলে ট্যুরিজমের মতো একটা সেন্সিটিভ ইন্ডাস্ট্রিকে ক্যারি ফরওয়ার্ড করা সম্ভব না। এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাংলাদেশের ট্যুরিজমের কথা আমি যদি বলি, প্রবলেমস অলরেডি আইডেন্টিফাইড। আমি কি বোঝাতে পারলাম? মানে এটার জন্য আপনাদেরকে নতুন করে কোনো রিসার্চ করার দরকার নেই, বিকজ আমরা যেহেতু একটা প্র্যাকটিক্যাল লেভেলের ভিতর দিয়ে গেছি, এই কষ্টগুলি কিন্তু আসলে আমরা করেছি, এখন আমরা করতে পারছি। তার মানে প্রবলেমগুলি অলরেডি আইডেন্টিফাইড। এই জেনারেশনের তারা যদি একটু মেধাবী হয়, পর্যটন মনস্ক হয়, পর্যটনের অ্যাওয়ারনেসটা তারা যদি জানে এবং তারা যদি সত্যিকার অর্থে পর্যটনে কাজ করতে চায়, আমি মনে করি যে আমরা যারা এখনো জীবিত আছি, যে কথাটা মাসুদ ভাই বললেন যে আমাদের তো বয়স হচ্ছে, এই প্রবলেমটাকে আইডেন্টিফাইড প্রবলেমটাকে এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে সলিউশন। কারণ আমি মনে করি যে এই জেনারেশন আমাদের আজকের আলোচনা শুনে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা অবশ্যই আশাবাদী মানুষ, কারণ আশাবাদী যদি না থাকতাম তাহলে কেন 35-40 বছর ধরে আমরা এই প্রফেশনে আটকে আছি? আমরা তো অনেক আগেই টের পেয়েছি যে এটার ভবিষ্যৎ খুব ভালো না, অন্ধকার। তাহলে আমরা তো প্রফেশন ছেড়ে চলে যেতাম, অন্য কোনো প্রফেশনে যাওয়ার আমাদের হয়তো সুযোগও ছিল। যেহেতু আমরা এই জায়গাটা এসেছি, তার মানে আমাদের একটা ভালোবাসা ছিল, একটা প্রফেশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাটিটিউড কিন্তু তৈরি করতে পেরেছি আমরা, যেভাবেই বলেন না কেন। যেটা মাসুদ ভাই বললো, আমরা যখন শুরু করেছিলাম আমাদের কোনো অভিভাবক ছিল না, আমরা কারো কাছ থেকে কিন্তু শিখতে পারিনি। আমাদের অভিভাবক কে জানেন? আমি বলি যে আমাদেরকে পর্যটন কে শিখিয়েছে? আমাদেরকে পর্যটন শিখিয়েছে রাস্তা। আমরা রাস্তায় নেমেছি, হোঁচট খেয়েছি, উঠে দাঁড়িয়েছি, আবার হেঁটেছি, আবার হোঁচট খেয়েছি, আবার আসছি। কিন্তু এখন কিন্তু দেখেন আপনার জেনারেশনের মানুষ কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা এই ট্যুর গাইডটা করতে চাই, কি করা যায়, বা এই মুহূর্তে আমার বেসিক কী আমাদের তৈরি করতে হবে। আমার ট্যুর গাইডের উপর আমার একটা বইও আছে, মানে আমরা অনেকেই লেখালেখিরও চেষ্টা করছি, আমাদের যে অভিজ্ঞতালব্ধ জ্ঞানটা আপনাদের কাছে বিতরণ করার চেষ্টা করছি। কিন্তু এখানে তো আসলে একটু ওই কমিউনিকেশন লাগবে। মানে আমি তো আপনাকে দিতে চাই, কিন্তু আপনি কি আসছেন কিনা, এই জেনারেশন আবার আসছে কিনা, তাই না? সো টু ওয়ে কমিউনিকেশনটা দরকার। আর যারা আসলে এই জায়গাটার মধ্যে কাজ করেছে, আমি মনে করি যে কথাটা বারবার বলছিলাম যে প্রবলেম অলরেডি আইডেন্টিফাইড, লেটস কাম টুগেদার with these senior citizens and the upcoming generations, sit together and make a plan, ঠিক আছে, and submit it to the right authority. কারণ আমি মনে করি যে ইউথরা যেহেতু এরকম একটা মানে গভর্নমেন্টের একটা এত বড় একটা চেঞ্জেস নিয়ে আসতে পেরেছে, সুতরাং আমাদের এখানে যারা আমাদের মাথায় বসে আছে, গভর্নমেন্ট লেভেলে যারা বসে আছে, তাদেরকেও কনভিন্স করা আসলে খুব বেশি সহজ না। আমি আপনার ধরেই নিচ্ছি যে এটা শেষ প্রশ্ন,
সেই অনুযায়ী আমি বলবো যে এই জেনারেশনকে বলবো, এই জেনজি জেনারেশনকে বলবো, বা তারপরেও যারা আছেন আলফা জেনারেশন বা অন্যান্য যে জেনারেশন আছে, আমি বলবো যে ট্যুরিজম ইজ এ হিউজ পটেনশিয়াল সেক্টর। ইট ইজ কন্ট্রিবিউটিং মোর দ্যান 10% জিডিপি ইন দ্য গ্লোবাল ওয়ার্ল্ড। তার মানে 10% জিডিপি ইজ এ হিউজ ওয়ান। বাংলাদেশের ক্ষেত্রে হয়তো আমরা অনেক কম করছি, কিন্তু এখানে হিউজ ওয়ান, এখানে প্রচুর কর্মসংস্থান সম্ভব, খালি একটু ক্রিয়েটিভ মাইন্ড নিয়ে, ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে এবং শেখার একটা মানসিকতা নিয়ে আপনারা এগিয়ে আসেন। আমি মনে করি যে আপনাদের হাত ধরেই বাংলাদেশের চেঞ্জেসটা হবে, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির পাশাপাশি আরও যে আমাদের দরকার, ওটার রেভিনিউ আমাদের দরকার, এর পাশাপাশি এই মুহূর্তে তাকে সাস্টেইনেবল ইকোনমিক গ্রোথের জন্যে এবং ব্যালেন্সিংয়ের জন্য যে সেক্টরটা বাংলাদেশে এই মুহূর্তে আমি বলবো যে অনেকটা রেডি আছে, সেটা হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি। আসলে অনেক দুঃখ ভারাক্রান্ত মনের সাথে বলতে হচ্ছে যে আমাদের আজকের টক শোর এই এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। ব্যক্তিগত পর্যায়ে আমি আজকে অনেক এনজয় করছিলাম, অনেক কিছু জানতে পেরেছি, অ্যান্ড আই কুডন্ট বি মোর অনার্ড টু হ্যাভ বোথ অফ ইউ টুডে on this special day. Thank you so much for coming. You guys have added so much value and knowledge, and I hope আজকের এই এপিসোডটা দেখার পর আমাদের যে ইউথ আছে ওরা হয়তো বা ট্যুরিজমকে নিয়ে এখন ডিফারেন্ট একটা পার্সপেক্টিভে দেখতে পাবে। Hope so. So thank you so much again for coming. Thank you. And with that, with a happy heart, we have to put an end to our today's episode. Everybody watching this, please don't stop missing us, because we will be back with another brand new episode. Till then, take care.